কেউ না করুক এই আমি বিশ্বাস করছি। এই কথা শুনে মেঘার রেগে থাকা মুখটা বদলে যায়, মুখের টান টান হয়ে থাকা পেশিতে ঢিল পড়ে। তাতে পৃথিবী বদলে যাবে না, ইনফ্যাক্ট আমার জীবনেও কোনো পরিবর্তন আসবে না। আপনি প্লিজ এবার আসুন। শোভা এবার হাঁটার গতি বাড়িয়ে দিল, পিছু ফিরল না একবারও। রিফাত দাঁড়িয়ে থেকে ওর চলে যাওয়া দেখল। মেয়েটার মধ্যে এক ধরনের তেজ দেখা যাচ্ছে, যেটা সেদিনও বোঝেনি। এই তেজটা মেয়েদের সম্মানে আঘাত লাগলে তৈরি হয়, ধৈর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে পড়ে জাগে। এই মেয়েটা অনেক দিন ধরে ব্লেমিং এর শিকার হয়ে অত্যাচারিত হয়েছে, এখন হয়তো আর সহ্য করতে পারছে না, যার ফলে নিজের উপর মিথ্যে আর অবিশ্বাসের খোলস মুড়ে দিয়েছে। এই ভাবনাটাই ওকে শোভার প্রতি দুর্বল করে তুলছে। রিফাত ভাবছে এই মেয়েটাকে কোনোভাবে সাহায্য করতে হবে, ওর জীবনের প্রকৃত সত্যিটা সকলের সামনে আনতে হবে, আর এই কাজটা ওকেই করতে হবে। যে করেই হোক কাজটাও করবে। সকাল সকাল কানিজের ফোন পেয়ে বেশ অবাক হলো শোভা। খুব জরুরি না হলে কানিজ তাকে বিরক্ত করে না। কিছু কি হয়েছে? কানিজের মুখ ভীষণ পাতলা, কোনো বিষয় মন মতো না হলেই বিশ্রী ভাষায় কথা শোনায়, তাই পারতপক্ষে ওকে কেউ খাটায় না। শোভা ভয়ে ভয়ে ফোন তোলে। হ্যালো কাজিন আপু, কেমন আছো? তোর কি হয়েছে? সবাই ঠিক আছিস তো? ঠিকই তো আছি আপু, আমার কি হবে? সেদিন রিফাত আমাকে নক দিল কেন? আমি তো মনে কর আসমান থেকে পড়ার অবস্থা। সামনাসামনি দেখা হলেও এই ছেলে আমার সাথে জীবনেও কথা বলে নাই। ইনফ্যাক্ট ওরা সবাই আমাকে খারাপ মেয়ে জানে, দূর থেকে আমাকে নিয়ে গসিপ করে। ওরা নিজেদের ইন্টেলেকচুয়াল আর আমাকে কাপড় বেচনেওয়ালি বলে। সেই ছেলেই কিনা নিজে থেকে আমাকে নক দিছে, ভাবতে পারিস? শোভা নিশ্চুপ হয়ে রইল, ভিতরে ভিতরে ঘামছে সে। কানিজ গলা নিচু করলো। তোর কথা জানতে চাই শোভা, কি ঘটনা বলতো? আমি জানি না আপা, সত্যি জানি না। সেদিন অনুষ্ঠানে নিজে যেচে আলাপ করতে এলো, গাড়িতে লিফট দিল, এই পর্যন্তই। ভার্সিটিতে দেখা হওয়ার ঘটনা চেপে গেল শোভা। কেন চেপে গেল নিজেও বুঝল না। কানিজ দীর্ঘশ্বাস ফেলে। শোন শোভা, রিফাতের বাপের বেশ টাকা পয়সা আছে, সামাজিকভাবে অবস্থাপন্ন ওরা। এই ছেলে হয়তো শখের বসে ইউটিউবিং করে। এদের থেকে দূরে থাকিস বোন আমার, ওদের সাথে আমাদের যায় না। এরা হয়তো 2-4 দিন তোর সাথে ঘুরবে বেড়াবে, সবার কাছে জাস্ট ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেবে, আর আড়ালে লুতুপুতু করতে চাইবে। কিন্তু সময় হলে ঠিকই বাপের পছন্দ বিয়ে করবে। কাজেই সাবধান, তোর জীবনে কেচ্ছা যা হওয়ার একবার হয়ে গেছে, আবার এমন কিছু হোক তা মোটেও চাই না। সেটা তোর বা তোর পরিবার কারো জন্যই ভালো হবে না। এরপর কিছু হলে তোর বাবা সহ্য করতে পারবে না শোভা। শোভার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখের কোণে জলের আভা। এবারও তাকেই শুনতে হচ্ছে, অথচ কিছুই করেনি সে। শোভা অসহায় কণ্ঠে আকুতি জানায়, আপু আমি সত্যি জানি না সে কেন তোমাকে ফোন দিয়েছে। বিশ্বাস করো, তার সাথে আর কোনো যোগাযোগ নেই আমার। ইথারে কানিজের হাসির শব্দ ভেসে আসে। দূর পাগলি, আমি কি তোকে অবিশ্বাস করছি? শুধু সাবধান করছি যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনা না ঘটে, যাতে আবারও পস্তাতে হয়। বুঝতে পেরেছিস? রিফাতকে যা বলার আমি বলে দিয়েছি, তুই ভাবিস না। আচ্ছা রাখছি, তবে ভালো থাকিস। আচ্ছা আপু। বলতে বলতে মাথা তুলাই শোভা। প্রচন্ড রাগ লাগছে তার। এই রিফাতটা কি শুরু করেছে? ওর পিছে লেগে আছে কেন এমন করে? তার প্রতি এত ইন্টারেস্ট কেন? কি চায় সে? আসুক, এরপর এমন অপমান করবে যে জীবনেও আর কোনো মেয়ের দিকে তাকাবে না। ভোরবেলা তৈরি হয়ে ডাইনিংয়ে আসতেই আদ্রিতাকে বসে খেতে দেখল। ওর মাথায় গাঁটটা মেরে নিচের চেয়ারে এসে বসলো রিফাত। আহ ভাইয়া, এত জোরে কেউ মাথায় মারে? আদ্রিতা মাথায় হাত বোলায়। রিফাত প্লেটে খাবার তুলে নিয়ে এক টুকরো রুটি মুখে চালান করে বলে, তো পড়ালেখার খবর কি? খালি প্রেম করছিস নাকি পড়ালেখা করছিস কিছু? আদ্রিতা একটু চমকায়, চেহারার লজ্জার ছায়া। মোটেও প্রেম করছি না ভাইয়া, শুধু শুধু মিছে কথা বলবে না। মিথ্যে বলেছি? তাহলে ওই সবুজ শার্ট পরা ছেলেটা যে তোর ব্যাগ বহন করছিল? আদ্রিতা কাশলো। তোরা চোখ বড় বড় করে আদ্রিতাকে দেখল। দিদি আপু, তুমি তো দেখি ছুপা রুস্তম। একই রুমে থেকে আমি কিছুই টের পেলাম না কেন? রিফাত হাসলো।
তুই তো চোখেই দেখতে পাস না, ওর প্রেম দেখবি কিভাবে? কে বলেছে দেখতে পাই না? আমি তাহলে পড়ালেখা করেছি কি করে? তোরার সহজ সরল উত্তর শুনে আদ্রিতা আর রিফাত দুজনেই হাসল। সে তো চশমা দিয়ে পড়িস, চশমা ছাড়া কিছু দেখিস? না, তা দেখি না অবশ্য। রিফাত উঠে দাঁড়ায়। আমার খাওয়া শেষ, আমি উঠলাম। এই দিদি, ইউনি যাবি তো? চল আমিও যাব। হ্যাঁ যাব, কিন্তু তুমি আজ কেন যাবে? কাজ আছে একটা, গেলে চল, আমি গাড়ি বের করছি। দিদি তাড়াতাড়ি খাওয়া শেষ করে রিফাতের পিছনে ছুটল। প্রায় দিন রিফাতকে চোখে পড়ে শোভার। এসে দূরে দাঁড়িয়ে থাকে চুপচাপ, ক্যামেরা নিয়ে ভিডিও করার ভাব ধরে, মাঝে মাঝে ক্যামেরার সামনে কথা বলে। শোভা জানে এই সবই রিফাতের বাহানা, তাই ওকে দেখলেই শোভা দ্রুত হেঁটে প্রস্থান করে, কথা বলার সুযোগ দেয় না কোনো। কিন্তু আজ দেখেই এগিয়ে এলো। রিফাত বেশ অবাক হলো ওকে আসতে দেখে। শোভা সোজা এসে রিফাতের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে জানতে চাইল, কি সমস্যা আপনার? রিফাত ভ্যাবা চেকা খায়। আমি আবার কি বললাম? কি করেছেন জানেন না? আমাকে কি বোকা মনে হয়? রিফাত দাঁত বের করে হাসল। না, খুব চালাক আপনি। শোভা রেগে গেল। ফাজলামো করবেন না একদমই। আপনি কানি জাপুকে ফোন করেছেন কেন? আপনার জন্য কানি জাপু কতগুলো কথা শোনালো আমাকে। রিফাত চুপ করে যায়। শোভা আশপাশ তাকিয়ে দেখে নিল একবার। তার হলে যাওয়ার রাস্তাটা এখনো নীরব। সে সাপের মতো ফনা তুলে হিস হিসিয়ে বলে, এখন চুপ কেন? কথা বলতে পারছেন না? কেন ফোন করেছেন কানি জাপুকে? কতবার বলেছি আমার পিছু ছেড়ে দিন, কথা কানেই তুলছেন না। বখাটে ছেলেদের মতো পিছে পড়ে আছেন। কত মানুষ চেনে আপনাকে, কেউ না কেউ দেখে ফেলবে না? কয়দিন পরে ক্যাম্পাসে কানাকানি শুরু হবে, হয়তো কেউ ভিডিও করে ছেড়ে দেবে। আর আমার অতীত যদি কেউ জানে তাহলে আরেকবার নতুন করে আলোচনা শুরু হবে। তারপর কি হবে ভেবেছেন? রিফাত উত্তর দেয় না, মাথা নত করে দাঁড়িয়ে থাকে। শোভা হালছাড়া গলায় বলল, কি চাইছেন বলুন তো? আপনি কি চান আমি পড়ালেখা বাদ দিই? রিফাতের চোখ অনবরত ঘুরছে চারপাশে। তাকে অসহায় দেখালো। আসলে সে নিজেও বুঝতে পারছে না কেন শোভার পিছনে পড়ে আছে। কারণে অকারণে চাবির ক্যাম্পাসে চলে আসছে, এমনকি চোখের বসে কানিজকে ফোন করে ফেলেছে। পরক্ষণেই মনে হয়েছে ভুল করেছে সে। এখন শোভার মারমুখী আচরণ দেখে লজ্জা লাগছে তার। যত যাই হোক, তার একটা ইমেজ আছে। শোভা যা বলছে তা মোটেও ভুল নয়। তাছাড়া বন্ধুরা জানলেও ভীষণ বিব্রত হতে হবে। তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না বলেই আমি বারবার আসছি। সেদিন তো ঠিকই কথা বলে আমার সাথে, অথচ এখন দেখা হলেই না চেনা ভান করছো। কেউ আমাকে অ্যাভয়েড করলে আমি নিতে পারি না, আমার কি দোষ? দেখুন, আমি এই মুহূর্তে এমন কোনো কাজ করতে চাই না যাতে কোনো প্রশ্নের সম্মুখীন হই। মন দিয়ে পড়ালেখা করতে চাই, অন্য কিছুই নয়। বুঝতে পেরেছেন? এখানে আসা বন্ধ করুন, আমার দুজনের জন্যই ভালো হবে। আপনি বুঝদার মানুষ, আশা করি আজকের পর এই নিয়ে আপনাকে আর কিছু বলতে হবে না। রিফাত মাথা তোলায়, মন খারাপ করে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে শোভার দিকে তাকালো। আমি তোমার ফোন নাম্বার পেতে পারি? খুব প্রয়োজন হলে ফোন দিলাম। শোভা আর দাঁড়ালো না, হন হন করে হেঁটে চলে গেল। রিফাত সেদিকে চেয়ে থেকে গাড়ি ছাড়লো। মেয়েটা এত কঠোর কেন? এই বয়সে এতটা কঠোরতা মানায় না মেয়েদের। মিডটার্ম এক্সাম শেষে প্রায় 3 মাস পরে বাসায় এসেছে শোভা। যদিও আসার ইচ্ছে ছিল না, ভেবেছিল হলে থেকে ফাইনালের কিছু পড়ালেখা এগিয়ে রাখবে, কিন্তু মা কয়েকদিন ধরে ঘ্যান ঘ্যান করছিল বাসায় আসার জন্য। বাধ্য হয়ে শোভাকে বাসায় আসতে হলো। বাসায় আসার পর অবাক হয়ে লক্ষ্য করলো ওর মা বাবা আর ভাই বোনকে বেশ হাসি খুশি দেখাচ্ছে এইবার। ঘরে নতুন পর্দা ঝুলছে, ড্রয়িং কাম ডাইনিংয়ে সুন্দর এক সেট সোফা দেখা যাচ্ছে, বিছানায় নতুন চাদর। শোভার ভালো লাগছে, আবার মন খানিকটা খারাপও লাগছে। ওকে ছাড়া ওর পরিবার তাহলে ভালোই আছে? বুকের কোথাও যেন চিনচিনে ব্যথা বোধ হচ্ছে। একটা সময় ছিল এই পরিবারটা জান, ওকে ঘিরেই সব আনন্দ বেদনা ঘুরপাক খেত। শোভার মন খারাপ মানে পুরো বাড়ির মন খারাপ, শোভার মন ভালো মানে পুরো বাড়ি আনন্দে ঝলমল করত। মা বলতো শোভা পেটে আসার পর থেকে নাকি ওদের জমিতে ধান হতো খুব, চালের আড়তদারিতে বরকত আসলো। ওর ফুপুর অনেকদিন
এতদিন আটকে থাকা বিয়েটা হয়ে গেল। শেখ পরিবারের মানমর্যাদা নাকি বেড়ে গেছিল শোভা আসার পর। বাবা এই জন্য জন্মের পরও নাম দিয়েছিলেন শোভা। বাবার চোখের মনি ছিল শোভা, বাবার আদরের মান রেখেছিল শোভা। পড়ালেখায় শুধু পরিবার নয়, স্কুলের গর্ব ছিল সে। সেই আদরের শোভার ভাগ্য বদলে গেল এসএসসির পর। যাকে একসময় বাবা চোখে হারাতো, সেই মেয়ে হয়ে গেল বাবার সবচেয়ে অপছন্দের সন্তান। বাসায় ফিরে সে মেয়েকে এক নজর না দেখে মুখে ভাত তুলতেন না। সেই মেয়ে সামনে এলে বাবার খাওয়া বন্ধ হয়ে যায়। শোভার কান্না পেয়ে গেল। সবকিছু এত দ্রুত পাল্টে কিভাবে গেল? কখনো কি আবার আগের মতো বাবার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হবে শোভার? শোভা, কি করছিস? শোভা দ্রুত চোখ মোছে। কিছু না মা, বসেই আছি। সাজেদা মেয়ের দিকে এগিয়ে এলেন। তুই কাঁদছিস কেন? কাঁদছি না মা, এই চোখে মনে হয় ময়লা পড়েছে। সাজেদা মেয়ের পাশে বসে মন খারাপ করেন। কি হয়েছে সত্যি করে বলবি? কিছু না মা, দেখছি তোমরা বেশ ভালো আছো আমাকে ছাড়া। সাজেদা চমকে উঠে হেসে দিল। পাগল মেয়ে আমার, তোকে ছাড়া পরিপূর্ণ ভালো কি থাকি? তবে হ্যাঁ, তোর বাবার মন মেজাজ ইদানিং বেশ ভালো থাকছে। কেন জানিস? এই শহরে তোর বাবা অবশেষে একজন বন্ধু খুঁজে পেয়েছে। তার বাল্যকালের বন্ধু। গ্রাম ছেড়ে শহরে এসেছিল বহু আগে। কদিন আগে দেখা হয়েছিল অফিসে। আমাদের বাসায় বেড়াতেও এসেছে উনি। বেশ ভালো মানুষ। বলতে পারিস তার কল্যাণে তোর পুরনো বাবাকে কিছুটা হলেও ফেরত পেয়েছি। মানুষটা আবারও হাসছে, এটা দেখে ভালো লাগছে। একথা শুনে শোভার মন ভালো হয়ে গেল। সত্যি বাবা আগের মতো হয়ে গেছে? সত্যি রে সত্যি, তুই চাইলে পুরনো দিনের মতো ভালোবাসাও পেতে পারিস বাবার কাছ থেকে। শোভা অতি উৎসাহী হয়ে জানতে চাইল, কিভাবে? তোর বাবা তোর বিয়ে দিতে চায় শোভা। তোর আঙ্কেল তার ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। শোভার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিয়ে? মা কি বলছো এসব? কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, পড়ালেখা শেষ করে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা পরিচয় হবে। এখন কেন বিয়ে করব মা? সাজেদা গম্ভীর হলেন। তুই যদি চাস তোর বাবা তোকে আগের মতো ভালোবাসুক, তাহলে বিয়ে নিয়ে কোনো নেতিবাচক কথা বলিস না শোভা। অনেকদিন পরে তোর বাবাকে এমন আনন্দিত দেখছি, তার এই সুখটুকু কেড়ে নিস না শোভা। শোভার মনটা হু হু করে উঠল। এই মুহূর্তে বিয়ের কোনো ভাবনা তার মনে নেই। সে চায় তার নামের সাথে লেগে যাওয়া কালিমা মুছতে। বিয়ে করলে কি সে কালিমা মুছবে কখনো? মা আর যা করতে বলো করব, কিন্তু বিয়ে না মা। বিয়ে করে কি হবে? আমি তো পড়ালেখাই শেষ করতে পারবো না। তাহলে এত কষ্ট করে লেখাপড়া করলাম কেন? ভালো রেজাল্ট করে কি লাভ হলো? সাজেদার চেহারা কঠোর হলো। তুই যা করেছিস তা কি কম হয়েছে শোভা? এক জীবনে আর কত কাহিনী করবি? বিয়ে করলে পড়ালেখা হবে না কেন? তোর বাবাকে কি এতটাই উদাসীন মনে হয়? তুই যাতে পড়ালেখা করতে পারিস সে কথা সে বলে নিয়েছে। এখন যেমন পড়ালেখা করছিস তেমনই করবি। এবার বল আর কি লাগবে তোর? মা প্লিজ। তখনই যেন ঘরে বজ্রপাত হলো। আজমল শেখ এসে দাঁড়িয়েছে ঘরের দরজায়। সাজেদা, তোমার মেয়েকে বলো সে যদি তার বাবাকে বিন্দুমাত্র ভালোবাসে তাহলে যেন বিয়েতে রাজি হয়ে যায়। আজ 3টে বছর হয় নিজের বাড়িতে যেতে পারছি না, নিজের পরিবারের মুখোমুখি হতে পারি না, আত্মীয় স্বজনদের কাছে যাওয়া যায় না। এবার অন্তত যেন সে আমাদের দিকে মুখ তুলে তাকায়, ওর ছোট 2 ভাই বোনের দিকে তাকায়। ওর বিয়ে হলে মানুষ আগের ঘটনা নিয়ে মাথা ঘামাবে না, আমরা আবার বাড়িতে ফিরতে পারবো। মেয়ে হয়ে এই স্বস্তিটুকু তার কাছ থেকে চাইছি। যদি তাতেও ওর সমস্যা থাকে তাহলে যেন আমাকে ভুলে যায়। বাবা এটা কি বললে তুমি? শোভা ঝরঝর করে কাঁদে। আজমল শেখ এতটুকু নরম না হয়ে বললেন, তুমি বলো এভাবে আর কতদিন বনবাস যাপন করব? তুমি না হয় বিশ্ববিদ্যালয়ে যে বেঁচেছো, আমরা কি করব? এভাবে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে আমার। তাছাড়া ভালো পাত্র, ভালো পরিবার আর পরিচিত মানুষ, এরকম সুযোগ কি বারবার আসবে? কে বিয়ে করবে তোমাকে? ভালো পাত্র কি পাবো? কেউ যদি ঘুণাক্ষরেও তোমার অতীতের খবর পাস, তাহলে কি আদৌ ভালো কোনো পরিবারের আত্মীয়তা সম্ভব? একটু থেমে দম নিলেন আজমল শেখ। তোমার আরো 2টো ভাই বোন আছে, ওদের কথাও ভাবো। এই চাকরি করে সংসার চালাতেও কষ্ট হয়। তোমার চাচা সব দেখাশোনা করে, যা টাকা পাঠায় তাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে, যেহেতু আমি সেখানে নেই। তোমাকে বিয়ে দিতে পারলে আমরা নিশ্চিন্তে ফিরে যেতে পারবো তোমার দাদার বাড়ি। আশা করি বুঝতে পেরেছো আমাদের পরিস্থিতি। সাজেদা, ওকে বলো আগামীকাল ওরা আসবে। আপাতত আংটি পরিয়ে যাবে, ওর সেমিস্টার ফাইনাল হলে তুলে নিবে।
কোনো উল্টাপাল্টা আচরণ যেন না করে। আজমল শেখ চলে গেলেন। সাজেদা উঠে দাঁড়ালেন। আমাদের ভুল বুঝিস না শোভা, আমরা তোর ভালো চাই বলেই এমন সিদ্ধান্ত নেওয়া, রাগ করিস না। শোভার বুকের উপর ওড়না ভিজে চপচপ করছে, নিঃশব্দ কান্নায় বুক ভার হয়ে গেছে। ভেবেছিল মা অন্তত তাকে বুঝবে। সেই ঘটনার পর বাবা দূরে ঠেলে দিলেও মা বুকে আগলে রেখেছিল তাকে, কিন্তু সেও যখন বাবাকে সাপোর্ট করলো তখন আর বলার মতো কিছু খুঁজে পেল না শোভা। তবুও কাঁদতে কাঁদতে মায়ের দিকে তাকালো।